চ্যাপ্টার 109 অনুমান। দৌড়ানোর পায়ের শব্দ ক্লাইনের কানে এসে পৌঁছাল। গার্ডরুমের প্রবেশদ্বারে দাঁড়িয়ে সে একটু শান্ত হল। লিওনার্ড সবার আগে এলো, হাতে রিভলভার, গলায় গাম্ভীর্য। কি হয়েছে? লিওনার্ড দৌড়ে এসে থামার চেষ্টা করছিল। সেই দৃশ্য দেখতে দেখতে ক্লাইনের মাথায় হঠাৎ রোজানের একটা পুরনো কথা ভেসে উঠল। 3 বছর আগে লিওনার্ড সবে স্লিপলেস হয়েছে। পোষণের শক্তির সাথে তখনও মানিয়ে নিতে পারেনি। সেই অবস্থায় সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে গিয়ে হোঁচট খেয়ে গড়িয়ে পড়েছিল। ক্লাইন একটু গলা খাঁকারি দিল, তারপর চাইনিজ গেটের দিকে আঙুল তুলে বলল, ভেতর থেকে ধাক্কার শব্দ হচ্ছিল। আস্তে আস্তে সেটা জোরালো হল। তারপর দরজাটা একটু ফাঁক হয়ে গেল। চাইনিজ গেট ফাঁক হয়ে গেল। ছোটখাটো কেনলি চমকে জিজ্ঞেস করল। একটু ফাটল দেখা দিল। ক্লাইন বর্ণনা চালিয়ে গেল। সে দেখল লিওনার্ড, কেনলি আর রয়েল তিনজনই গার্ডরুমের দিকে এগিয়ে আসা বন্ধ করে দিয়েছে। কয়েক পা দূরে থেকে একটা চাপা অর্ধবৃত্তাকার ঘেরাও তৈরি করেছে তাকে ঘিরে। ক্লাইন একটু থামল, তারপর জিজ্ঞেস করল, তোমরা কি আমাকে সন্দেহ করছ? না, সন্দেহ না, এটা নিয়মের মধ্যে পড়ে। কেনলি মাথা নাড়ল। এই থমথমে পরিবেশেও লিওনার্ড তার চিরচেনা হালকা ভাব ধরে রাখল। হাসতে হাসতে বলল, অন্য চার্চেও এরকম ঘটনা ঘটেছে। চাইনিজ গেট পাহারা দেওয়া বিয়ন্ডার নিয়ন্ত্রণ হারিয়ে বেল টেনেছে, তারপর সাহায্যে আসা 2 সহকর্মীকে মেরে ফেলেছে। ঠিক আছে। ক্লাইন আর রাগ বা অপমান অনুভব করল না, বরং জিজ্ঞেস করল, তাহলে আমি কিভাবে প্রমাণ করব যে আমি নিয়ন্ত্রণ হারাইনি? লিওনার্ডের চেহারা থেকে হাসি মিলিয়ে গেল। সে বুকে 4 বার আলতো থাপ্পড় দিল। তারপর কর্কশ নিচু গলায় আবৃত্তি করতে শুরু করল। পোশাকহীন, ক্ষুধার্ত, শীতে তাদের কোনো আশ্রয় নেই। বৃষ্টিতে ভিজে পাথরের কাছে জড়ো হয় তারা, ছাদ নেই বলে। মায়ের বুক থেকে ছিনিয়ে নেওয়া এতিম তারা, আশা হারিয়েছে, পথ থেকে বিচ্যুত হওয়া গরিব তারা। কিন্তু চিরন্তন রাত্রি তাদের ত্যাগ করেনি, ভালোবাসা দিয়ে তাদের ঢেকে রেখেছে। পবিত্র, করুণ প্রার্থনার সুর ভূগর্ভের এই করিডোরে ছড়িয়ে পড়ল। যারা সেখানে দাঁড়িয়েছিল তাদের শরীর, মন আর আত্মা সবকিছু যেন একটা নিবিড় শান্তিতে ধুয়ে গেল। ক্লাইনের মধ্যে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া না দেখে লিওনার্ড আবৃত্তি থামাল। মুখে হাসি ফুটল। কোনো সমস্যা নেই, তুমি আমাদের বিশ্বস্ত সঙ্গী। এতক্ষণ চুপ করে থাকা রয়্যাল চাইনিজ গেটের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, দরজা ফাঁক হওয়ার সময় কি দেখেছিলে? দুর্ভাগ্যের কাপড়ের পুতুলকে দেখলাম, ক্লাইন উত্তর দিল, গলায় এখনও হালকা ভয়। কালো রাজকীয় গাউন পরা সেই পুতুল 3-0-6-2-5। কিন্তু 3 সেকেন্ডের মধ্যে কোনো অদৃশ্য শক্তি ওটাকে টেনে নিল, আর চাইনিজ গেট আবার বন্ধ হয়ে গেল। ব্যাপারটা কি? লিওনার্ড, কেনলি আর রয়েল একে অপরের দিকে তাকাল। হে, আমরাও তোমার মতোই অন্ধকারে। আসল কারণ আমরাও জানি না, কিন্তু যেহেতু চাইনিজ গেট আবার বন্ধ হয়ে গেছে আর কিছু অস্বাভাবিক মনে হচ্ছে না, এখন ঢোকা ঠিক হবে না। ভোর হওয়া পর্যন্ত ক্যাপ্টেনের জন্য অপেক্ষা করতে হবে। রয়েল শান্ত গলায় যোগ করল, আমি এখানে থাকব, তোমার সাথে দরজা পাহারা দেব। ঠিক আছে। লিওনার্ড হাত নাড়ল, মুখে চাপা হাসি। এখানকার সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে আমিও থাকছি। কেনলি, তুমি 2য় তলায় ফিরে যাও, জরুরি কোনো কেস এলে দরজা খুলতে হবে না তো। কেনলি বেশি কথা বলল না, মাথা নাড়ল আর চলে গেল। লিওনার্ড ক্লাইন আর রয়েলের দিকে তাকাল। কার্ড খেলা চালিয়ে যাওয়া যায় কি? এরকম পরিস্থিতিতে একটু বিনোদন থাকলে মাথা হালকা লাগে। কোনো সমস্যা নেই। ক্লাইন রিভলভার ঠিকঠাক করে কাঁধের হোলস্টারে ভরল। রয়েল কোনো মন্তব্য না করে মসৃণ কালো চুলে হাত বুলাল, তারপর গার্ডরুমে ঢুকে গেল। ফাইটিং দ্য ল্যান্ডলর্ড, না, এই দলে ওটার নাম ফাইটিং ইভিল। খেলতে খেলতে ক্লাইন এলোমেলোভাবে বলল, দুর্ভাগ্যের কাপড়ের পুতুল, মানে 3 সোয়াপার। এর বর্ণনা অনুযায়ী ওটার কোনো জীবন্ত বৈশিষ্ট্য নেই বলেই তো জানা ছিল। হাঁ, 3টা এক্কা। লিওনার্ড তার হাতের পাতা দেখাল, একই রকম আলগা গলায় বলল, গত 40 বছরে 300 পিস কখনো জীবন্ত বৈশিষ্ট্য দেখায়নি। তাহলে আপাতত ধরে নেওয়া যাক তথ্যটা ঠিকই আছে, আর সেই অনুযায়ী চিন্তা করি। পাস। রয়েল সংক্ষেপে জিজ্ঞেস করল, তোমার মাথায় কিছু এসেছে? ক্লাইন ভাবছিল 3টা 2 দিয়ে মারবে কিনা। সেই ফাঁকে লিওনার্ড তাজা বানানো কফিতে একটা চুমুক দিল, বলল, হ্যাঁ, যেহেতু 3 চ্যাম্পুচ্ছের জীবন্ত বৈশিষ্ট্য থাকার কথা না, তাহলে আজকের এই আচরণ অবশ্যই বাইরের কোনো কারণে হয়েছে। আর সেই কারণটা নিশ্চিতভাবে সাম্প্রতিক, নইলে এই ঘটনা আরও আগেই দেখা যেত। গত 1 মাসে চাইনিজ গেটে ভিন্ন কিছু কি হয়েছে? রয়েল দেখল ক্লাইন 3টা 2 টেবিলে ফেলল। সে কয়েক সেকেন্ড ভাবল। একটাই আলাদা ঘটনা হয়েছে। অ্যান্টিগোনাস পরিবারের নোটবুক আর সিল্ড আর্টিফ্যাক্ট 200 একটা রাতের জন্য চাইনিজ গেটের পেছনে রাখা হয়েছিল। লিওনার্ড হাতের পাতার দিকে তাকিয়ে টেবিলে আঙুল ঠোকাল। মুখে হাসি। যদি 200 দুর্ভাগ্যের কাপড়ের পুতুলকে অস্বাভাবিক করে তুলতে পারত, তাহলে ব্যাকল্যান্ডের চাইনিজ গেটে এরকম ঘটনা আরও আগেই ঘটত। তাই আমার সন্দেহ সমস্যাটা অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকের মধ্যে।
ক্লাইন একটু ভাবল, তারপর মাথা নাড়ল। সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যাটা এটাই মনে হচ্ছে লিওনার্ড, তোমার যে এত ভালো বিশ্লেষণ করার ক্ষমতা আছে সেটা আশা করিনি। সাধারণত রোমান্টিক কবি আর তীক্ষ্ণ বিশ্লেষক এই দুটো জিনিস একসাথে চলে না, কারণ ইদানিং সে গোয়েন্দা উপন্যাস পড়ছে। রয়েল নির্বিকারভাবে জানাল, দুটো কিং, 8 থেকে কিং পর্যন্ত স্ট্রেট, কেউ নেবে না। 3টা 6 আর নেই। এটা দেখে ক্লাইন আর লিওনার্ড দুজনেই চুপ হয়ে গেল। খেলার দিকে মনোযোগ না থাকায় তারা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভুলে গিয়েছিল। এই রাউন্ডে ইভিল হল রয়েল। রয়েল তাস কাটতে কাটতে ক্লাইন সুযোগ নিয়ে জিজ্ঞেস করল, তাহলে কোন শক্তি 3-5কে টেনে ফিরিয়ে নিল? লিওনার্ড তার দিকে একবার তাকিয়ে মৃদু হাসল। তুমি কি সত্যিই মনে করো চাইনিজ গেটের পেছনে শুধু ওই কবর দেওয়া সিল্ড চেম্বার আর কয়েকজন বৃদ্ধ রক্ষক ছাড়া আর কিছু নেই? আসলে সূর্য পুরোপুরি ডুবে গেলে রক্ষকরাও চাইনিজ গেট ছেড়ে সেন্ট সেলেনা ক্যাথিড্রালে ফিরে যায়। রাতের বেলায় ওই দরজার শক্তি সবচেয়ে প্রবল হয়। সেই সময়টায় যে কোনো জীবিত প্রাণীর জন্য ভেতরে যাওয়া বিপজ্জনক। সূর্য উঠলে তবেই সেই শক্তি কমে। এজন্যই ক্যাপ্টেন বলেছিল, যাই শুনি না কেন চাইনিজ গেটে ঢোকা যাবে না। অর্থাৎ ক্যাপ্টেন কারণটা বলতে ভুলে গিয়েছিলেন। ক্লাইন মনে মনে ভাবল, তারপর জিজ্ঞেস করল, এই প্রতিরক্ষামূলক ব্যবস্থা মানে নেক্সাস ফর্মেশনের মতো কিছু, বড় করে তৈরি তাবিজ কবচের মতো? রয়েল মাথা নাড়ল, তাসের কিনারায় আঙুল বুলাতে বুলাতে বলল, চাইনিজ গেট প্রতিটা শহরের কেন্দ্রীয় ক্যাথেড্রালে থাকে, এর পেছনে কারণ আছে। প্রতিদিন যে বিশ্বাসীরা এখানে আসে তাদের প্রার্থনায় দরজার রক্ষণ টিকে থাকে। তাদের আন্তরিক প্রার্থনার একটুকু আধ্যাত্মিক শক্তি নেক্সাস ফর্মেশনে যুক্ত হতে থাকে, অল্প অল্প করে জমতে জমতে বিশাল হয়। বুঝলাম। ক্লাইন মাথা নাড়ল। হাতের তাসগুলো দেখে মুখ শুকিয়ে গেল, একেবারে বাজে হাত পেয়েছে। তখনই লিওনার্ড হেসে বলল, চাইনিজ গেটের পেছনে আরও একটা জিনিস আছে। সেন্ট সেলেনার ছাই সেখানে কবর দেওয়া। জীবদ্দশায় তিনি ছিলেন উঁচু সিকোয়েন্সের বিয়ন্ডার। সেন্ট সেলিনা আর ছাই? উঁচু সিকোয়েন্স বিয়ন্ডারের ছাই? পবিত্র ছাই? এটা দিয়ে কি হয়? ক্লাইনের মনে কৌতূহলের পাশাপাশি বিস্ময়ও জাগল। সেন্ট সেলেনা ছিলেন চার্চ অফ এভারনাইট প্রতিষ্ঠার সময়কার একনিষ্ঠ ভক্ত। 3য় যুগে তার কর্মকাণ্ড বহু পবিত্র গ্রন্থে লেখা আছে। এভারনাইট গডেসে বিশ্বাসী সাধারণ মানুষের মধ্যে তাই সেন্ট সেলেনা নামটা বেশ পরিচিত। লিওনার্ড যেন ক্লাইনের মনের কথাটা পড়ে নিল। প্রচলিত ধারণা অনুযায়ী উঁচু সিকোয়েন্স বিয়ন্ডারদের কঙ্কাল বা ছাইয়ে এখনও অবিশ্বাস্য শক্তি থাকে। অবশ্য এগুলো শুধু গুজব। ক্লাইন মাথা নাড়ল, মনোযোগ হাতের পাতায় ফিরিয়ে দিল। এরপর কয়েক ঘণ্টা চাইনিজ গেটে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না, কিন্তু ক্লাইন তাস খেলায় ঠিক 2 সলই হারল। মনের মধ্যে একটু কষ্ট লাগল। অথচ লিওনার্ড যে পুরো সময়টা রোমান্টিক কবির ভাব ধরে খেলেছে, হারল 4 সলই 5 পেন্স। শেষমেশ নিরঙ্কুশ বিজয়ী হল রয়েল। ভোরের আলো ফুটল। শান্তশিষ্ট অথর মাদাম শিকা ট্রন গার্ডরুমে ঢুকল। সূর্য উঠে গেছে। এখন আমার পালা। ক্লাইন আগের রাতের ঘটনাটা রেকর্ড বুকে লিখল। তারপর লিওনার্ড আর রয়েলের সাথে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে ফিরে গেল। অস্বাভাবিক ক্লান্তি লাগছিল তার। পাশে মিডনাইট পোয়েট আর স্লিপলেস দুজনেই একদম তরতাজা। এটাই সিকোয়েন্সের পার্থক্য, ক্লাইন ভাবল। পার্টিশন পেরিয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে ঠিক করল। তখনই ক্যাপ্টেনকে ঢুকতে দেখল। সুপ্রভাত ক্যাপ্টেন। একটা হাই চলে এলো মুখে। কালো ট্রেন্সকোট পরা, ডান স্মিথ টুপি খুলল। ধূসর চোখে তার দিকে তাকাল। সুপ্রভাত। বাড়ি যাও, বিশ্রাম নাও। গতকাল রাতে কিছু হয়েছিল। ক্লাইন সংক্ষেপে দুর্ভাগ্যের কাপড়ের পুতুলের ঘটনা আর লিওনার্ডের বিশ্লেষণটা জানাল। ঠিক আছে। ডান কোনো মন্তব্য না করে সোজা অফিসের দিকে হাঁটল। হোলি ক্যাথিড্রাল এ টেলিগ্রাফ পাঠাব। ক্লাইন আর দেরি করল না। ধীর পায়ে জাউটল্যান্ড স্ট্রিটের 36 নম্বর বাড়ি থেকে বেরিয়ে এল। ভোরের ঠান্ডা বাতাসে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। একটু সতেজ লাগল। তারপরই হঠাৎ মনে পড়ল এতক্ষণ কি মনে ছিল না। দুর্ভাগ্যের কাপড়ের পুতুলের হাতের কাগজের টুকরোর কথা ক্যাপ্টেনকে বলিনি। কিভাবে ভুলে গেলাম? মনে হচ্ছে যেন কোনো শক্তি প্রভাব ফেলছিল, সেই কথাটা অন্য নাইট হকদের বলতে থেকে আটকে দিচ্ছিল। অ্যান্টিগোনাস পরিবারের নোটবুক অনেকদিন ধরেই চাইনিজ গেটে ছিল। দুর্ভাগ্যের কাপড়ের পুতুল 30625, তাহলে অনেক আগেই প্রভাবিত হওয়ার কথা। তাহলে শুধু গতকাল রাতেই এই অস্বাভাবিক আচরণ কেন? কারণ কি এটাই যে এই প্রথমবার ক্লাইন চাইনিজ গেটে পাহারায় ছিল? পুতুলটা কি তার সব শক্তি খরচ করে ক্লাইনকে ওই কাগজের ছবিটা দেখাল? অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকের উদ্দেশ্য কি? এর কি কোনো সম্পর্ক আছে সেই নোটবুকের সাথে ক্লাইনের যোগাযোগ হওয়ার পরও সে বেঁচে থাকার সাথে? আর সে যে সিয়র হল তার সাথেও? একের পর এক প্রশ্ন ক্লাইনের মাথার মধ্যে ঘুরতে লাগল।
সে যেখানে ছিল সেখানেই থমকে দাঁড়িয়ে পড়ল। সে কি ভান করবে মনে নেই বলে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে, নাকি এখনই ওপরে ফিরে গিয়ে ক্যাপ্টেনকে সব জানাবে?